ও চীন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের পক্ষাবলম্বন করা ওই সময়ের প্রেক্ষাপটে একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু ইন্দিরা গান্ধী সেই চ্যালেঞ্জ গ্রহণ করে স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা করে। প্রতিবাদ প্রতিরোধে উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তান। শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন মুক্তিযুদ্ধ সন্নিকটে। তিনি 7 মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে করণীয় সম্পর্কে ঘোষণা করেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ঘোষণার পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় চলে আসেন বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করতে। একদিকে আলোচনার নামে কালক্ষেপণ করতে থাকে, আর অন্যদিকে পাকিস্তান থেকে অবাঙালি সেনা সদস্য ও অস্ত্রশস্ত্র এনে ঢাকা সেনানিবাস ভরে ফেলে। এ সময় থেকেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব বাংলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শুরু করেন। 1971 সালে 25শে মার্চ পাক হানাদার বাহিনী পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে কাল রাতে ঘুমন্ত নিরীহ বাঙালির উপর একযোগে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা শুরু করে। এ সংবাদ দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। প্রাণের ভয়ে বহু মানুষ সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করতে থাকেন। ইন্দিরা গান্ধীর সরকার এ সময় সীমান্ত খুলে দেন, যাতে নিরীহ মানুষ সহজেই ভারতে আশ্রয় নিতে পারেন। ক্রমান্বয়ে প্রায় 2 কোটি শরণার্থী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেন। সহায় সম্বল সবকিছু ফেলে ভারতের পাড়ি দেওয়া এসব শরণার্থীর সব দায় দায়িত্ব পড়ে ভারত সরকারের উপর। বাঙালির এই চরম দুঃসময়ে শুধু সহযোগিতাই নয়, মায়ের ভালোবাসায় সকল শরণার্থীদের আগলে রাখেন মমতাময়ী মহীয়সী ইন্দিরা গান্ধী। এরপর ক্রমান্বয়ে এগিয়ে আসেন সর্বশ্রেণীর মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন ইন্দিরা গান্ধী। তার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে আসেন বাংলাদেশের পাশে দাঁড়াতে। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পৃথিবীর অনেক দেশই পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যুদ্ধ আর চুপ করে থাকা সম্ভব নয়। মে মাসে বেলগ্রেডের বিশ্ব শান্তি কংগ্রেসে ভারতীয় প্রতিনিধিরা ইন্দিরা গান্ধীর বাণী পাঠ করেন। বাণীতে বাংলাদেশের প্রতি সমর্থন প্রসঙ্গে প্রায় 80টি দেশের প্রতিনিধি করতালি দিয়ে একাত্মতা ঘোষণা করেন। 8ই আগস্ট বিশ্বের সব রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে ভারত সরকারের পাঠানো এক বার্তায় শেখ মুজিবুর রহমানের জীবন রক্ষায় ও তার মুক্তির দাবিতে ইয়াহিয়া খানের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান। বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের সমর্থনে সোচ্চার ছিলেন তিনি। তবুও তার কণ্ঠে বাংলাদেশ শব্দটি শোনার অধীর আগ্রহ ছিল এ দেশবাসীর। 1971 সালের সেপ্টেম্বরে নিজের বক্তব্য দেখে খুব সচেতনভাবে পূর্ব বাংলা শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ উচ্চারণ করেন। আর 6 ডিসেম্বর লোকসভার ভাষণে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন। ইন্দিরা গান্ধী 1 জুলাই লন্ডনের টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ইয়াহিয়া খানের নতুন পরিকল্পনা পূর্ব বাংলার অবস্থা আরো ভয়াবহ করে তুলবে। এই সাক্ষাৎকারের পর বিশ্ব নেতাদের কাছে নতুন বার্তা পৌঁছে দেন ইন্দিরা গান্ধী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে বলেন, পাকিস্তানে মার্কিন অস্ত্র সরবরাহে এই অঞ্চলের শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর প্রায় 2 সপ্তাহ পরেই দিল্লির বুদ্ধিজীবী সম্মেলনে ভাষণ দিয়ে গিয়ে ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশ বিষয়ে ভারত সাহসের সঙ্গে মোকাবিলা করবে এবং সম্মানজনক সমাপ্তি ঘটবে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বিশ্ব শান্তি পরিষদের মহাসচিবের কাছেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভারতের সমর্থনের কথা বলেন। 28 সেপ্টেম্বর ক্রেমলিনে সোভিয়েত নেতা ব্রেজনেভ, পুদোগর্নি ও কুসিগিনের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে 6 ঘন্টা আলোচনা করেন ইন্দিরা গান্ধী। সোভিয়েত নেতারা বাংলাদেশ বিষয়ে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
3 অক্টোবর সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পুদগুর্নি দিল্লি সফর করেন। 9 অক্টোবর সিমলায় সর্বভারতীয় কংগ্রেসের উদ্বোধনী ভাষণে ইন্দিরা গান্ধী বলেন, ভারত বাংলাদেশের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। পরদিনই তিনি কঠিন ভাষায় বলেন, বাংলাদেশ প্রশ্নে পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনায় কোনো সম্ভাবনা নেই। 24 অক্টোবর বাংলাদেশের পরিস্থিতি ও শরণার্থী সমস্যা সম্পর্কে বিশ্ববাসীকে সর্বশেষ অবস্থা জানানোর উদ্দেশ্যে 19 দিনের বিশ্ব সফরে বের হন তিনি। 25 অক্টোবর ব্রাসেলসে তিনি বাংলাদেশের জনগণের গণতন্ত্র রক্ষার সংগ্রামে বিশ্ব বিবেককে এগিয়ে আসার আহ্বান জানান। 28 অক্টোবর ভিয়েতনামেও তিনি বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করেন। 31 অক্টোবর ব্রিটেন সফর করে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথকে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ধারণা দেন। 4 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে 125 মিনিট বৈঠক করেন। এরপর তিনি ফ্রান্সে যান। ফরাসি প্রেসিডেন্টের দেওয়া বুথ সভায় তিনি বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরেন। তিনি প্যারিস থেকে জার্মানি এসে চ্যান্সেলর উইলি ব্রান্টের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। নভেম্বর জুড়ে তিনি বাংলাদেশ প্রসঙ্গে বিশ্ব নেতাদের কাছে ভারতের সমর্থনের কথা প্রচার করেন। সব পাকিস্তানি সেনা ফিরিয়ে এনে বাঙালিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। 3 ডিসেম্বর রাত 12টা 20 ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণের মূল বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 12 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 13 ডিসেম্বর জাতিসংঘের মহাসচিবকে পত্র লিখেন। 15 ডিসেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের কাছে অতি জরুরি বার্তা পাঠান। এভাবে বাংলাদেশের বিপদের কাণ্ডারি পরম বন্ধু ইন্দিরা গান্ধীর সর্বান্তক আন্তরিক সহযোগিতার মাধ্যমে অবশেষে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে 93,000 পাক বাহিনী পরাজয় স্বীকার করার ফলে 16 ডিসেম্বর বাংলাদেশ নামে এক নতুন সূর্য বিশ্বের মানচিত্রে স্থান লাভ করে। জয়ের আনন্দের পাশাপাশি পাকিস্তানি কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতি বিজয়ের আনন্দকে অনেকটা স্নান করে দেয়। ইন্দিরা গান্ধী বিশ্ব বিবেকের কাছে তাকে দ্রুত মুক্তি দিয়ে বাংলাদেশে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানান। অতঃপর 1972 সালে 10 জানুয়ারি কারামুক্ত শেখ মুজিব লন্ডন হয়ে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন